সোহম কী বা করবে? সোহম দেখেছে যে তাদের দলে মানুষের চাল ডাল পাথর কয়লা বালি লুট না করলে অনুব্রতর মতো বীরের সম্মান দেয় না মুখ্যমন্ত্রী। শোনা গেছে এই নিয়ে সুন্দরবনের বাঘেরা নাকি কালীঘাটের দিকে মিছিল করে যাচ্ছে যে আমাদের বাচ্চাদের শওকত মোল্লাদের মতো এত ভালো দেখতে হয় না, আপনি কথা ফেরত নিন। সোহম যাকে ঘুষি মেরেছে তার পদবি যদি ব্যানার্জি চ্যাটার্জি দাস পাল চৌধুরী হতো তখন সোহমের পাশে দেব দাঁড়াতো, সোহমের বিরুদ্ধে দাঁড়াতো না। পশ্চিমবঙ্গের পুলিশের জন্য পশ্চিমবঙ্গবাসীরই মায়া হচ্ছে। তার কারণ আমরা বারবার যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলাম সেটা পশ্চিমবঙ্গের মানুষ সম্পূর্ণরূপে বিশ্বাস করেছেন এবং তারা জানেন যে পশ্চিমবঙ্গের পুলিশ বারবার আদালতের কাছে সতর্কবাণী শোনার পরেও পুলিশ কর্তাদের একটা অংশ আইনের রক্ষা না করে অশোক স্তম্ভের রক্ষা না করে তৃণমূলের বদমাইশি চুরি অসভ্যতামিকে রক্ষা করে আগলে রাখবার জন্যেই নিয়োজিত এবং বিরোধী তথা মানুষ তথা মিডিয়া তাদের কি করে সত্যির থেকে সরিয়ে দেওয়া যায়, প্রতিবাদ থেকে সরিয়ে দেওয়া যায়, সেই জন্যেই তারা নগ্নভাবে রাস্তায় নেমেছেন। আমি যারা সাধারণ পুলিশ কর্মী তাদের ওপরে আমাদের রাগ হলেও আমি তাদের দোষ দেব না, কারণ তারা নিয়ম বা আজ্ঞা তাদের প্রভুদের পালন করেন মাত্র। মানে মহামান্য রাজ্যপালকে এই ঘটনা দেখেও কিন্তু পরিষ্কার রিপোর্টটা পাঠানো উচিত যে সংসদীয় গণতন্ত্রে যেখানে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের কিছু নিপীড়িত মানুষ তৃণমূলের ভোট পরবর্তী হিংসায় বারবার আহত হওয়া একটা অধ্যায়ে দাঁড়িয়ে গেছে, রোজের অধ্যায়, তারা রাজ্যপালকে মিট করতে যাচ্ছেন এবং পুলিশ হতে দিচ্ছে না, যার এটা বেআইনি কাজ করছে পুলিশ। আমি মানে নিশ্চয়ই জানি যে হাইকোর্ট তাদের কাছে যদি অ্যাপিল করা যায় এই বিষয়ে, নিশ্চয়ই মাননীয় বিরোধী দলনেতা তিনি যথেষ্ট লড়াকু এই বিষয়ে, তিনি অবশ্যই এটা জানাবেন। মিডিয়ার মাধ্যমে সবাইও জেনেছে দেখেওছে যে এর তো বিচার হবেই। তবে এই বিনাশকালে বুদ্ধি নাশের পরিচয় রাজ্যপালের রাজভবনে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যারা পোস্টফুল ভায়োলেন্সে আক্রান্ত হয় বরাবর তৃণমূলের হাতে পুলিশের সাহায্যে আক্রান্তটা করা হয়, থানায় রিপোর্ট নেওয়া হয় না, পুলিশ অপরাধীকে দেখে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পায় না, তাদের নিয়ে যখন যাচ্ছে তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গণতন্ত্রকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। এটা শুভেন্দু অধিকারীকে আটকাবার চেষ্টা করা হচ্ছে না, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে যারা হত্যা করছে আটকাচ্ছে তাদেরই নগ্ন পুলিশের কাজ। এটা শাস্তি পেতেই হবে একদিন, খুব তাড়াতাড়ি। রুদ্রদা, আমরা দেখতে পাচ্ছি যে মানে এই যে পোস্ট পোল ভায়োলেন্স, যেটা গোটা গণতন্ত্রের উৎসব চলে যখন একটা ভোট হয়, সারা দেশ জুড়ে সেরকমই হয়, সেখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে আমরা ভোটের শুরুতে, ভোটের মাঝখানে এবং ভোটের পরে সবসময় দেখছি রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। এবং আমরা রিসেন্টলি যখন এই যে ভিকটিম যারা তাদের সাথে কথাবার্তা বলেছিলাম, তারা বলছেন বেশিরভাগই সন্দেশখালী জেলিয়াখালীর মহিলারা, তারা বলছে তাদেরকে ধরে রড দিয়ে মারা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে দিদির ভাত খাচ্ছিস কেন ইত্যাদি বলা হচ্ছে, এবং তাদের জমি জিরে সব কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে, খুন পর্যন্ত করা হয়েছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে, এই রকম পরিস্থিতি। এবং তারা এখন আপাতত কোনো রকমভাবে এই বিজেপি নেতারা তাদেরকে একটা আশ্রয় খুঁজে দিয়েছেন, তারা সেখানে কোনো রকমে থাকছেন, কবে বাড়ি ফিরতে পারবেন কিচ্ছু জানা নেই। প্রশ্নটা হচ্ছে যে এই পরম্পরা কি এটা চলতেই থাকবে? মানে এটা এতদিন পর্যন্ত বামফ্রন্টের আমলে আমরা দেখেছি, এখন তৃণমূলের আমলেও দেখছি, এর কি কোনো শেষ নেই? দেখুন, অবশ্যই সিপিএম সরকারেরও বিনাশ হয়েছে, তৃণমূল সরকারেরও বিনাশ হবে। এবারে প্রাপ্ত ভোট যা পড়েছে, বিজেপি এর আগের ইলেকশনে যে সংখ্যার ভোট পেয়েছিল পশ্চিমবঙ্গের মানুষের, এবারে তার ভোট পার্সেন্টেজ বেড়েছে, অর্থাৎ সংখ্যায় মানুষ বেশি ভোট দিয়েছেন বিজেপিকে।
আর তৃণমূল যে ভোট পেয়েছিল এর আগের ইলেকশনে, তার এই চুরি অন্যায়কে দেখে বেশ কিছু মানুষ তৃণমূলকে ভোট দেয়নি, তৃণমূলের বিরুদ্ধে ভোট গেছে। এবং তৃণমূলে পশ্চিমবঙ্গের মানুষ মোট যা ভোট দিয়েছেন তা আগের বারের থেকে কম দিয়েছে তৃণমূলকে। সিটের সংখ্যায় তৃণমূল আমাদের থেকে 6টা আসনে তার এগিয়ে গেছে। মানে আমরা 6টা আসন 18টা পেয়েছিলাম 2019-এ, সেই সংখ্যা অনুযায়ী আমাদের আসন কমেছে। এই আসন কমের অনেকগুলো কারণ রয়েছে, একসঙ্গে অত সহজ করে বলা যাবে না। কিন্তু যে আসন সংখ্যায় বিজেপি হেরেছে, এই 18 থেকে যে কমেছে, সেই আসন সংখ্যা যেগুলোতে তৃণমূল জিতেছে সেই সংখ্যাটা কিন্তু বেশি নয়। ভোটের যে তফাৎ, হারা বা জেতার, বিধানসভায় 2-5 হাজার ভোট খুব গুরুত্বপূর্ণ, কিন্তু লোকসভার নিরিখে 30 থেকে 50 হাজার ভোট যতক্ষণ না, যেহেতু 7টা বিধানসভা মিলিয়ে হয় একটা লোকসভা, তো তাই 30 থেকে 50 সে যে দলই পাক না কেন, সেটা ভারতীয় জনতা পার্টি হোক বা তৃণমূল হোক, এক্ষেত্রে তৃণমূল যে সিটগুলো আমাদের থেকে বার করতে সমর্থ হয়েছে, তাদের এই যে আজকে পুলিশ বিরোধী দলনেতাকে রাজ্যপালের কাছে দেখা করা থেকে আটকাচ্ছে বেআইনিভাবে, এই পুলিশের একটা বড় অংশ এলাকায় বিভিন্ন অসামাজিক কাজ করা লোককে সাধারণ গ্রামবাসী বলে পরিচয় দিয়ে, ঠিক যেভাবে তারা শাহজাহানকে যখন ইডি জিজ্ঞাসাবাদ করতে গেছিল, সাংবাদিক, ইডিকে এবং সেনাবাহিনীকে সন্দেশখালিতে মারা হয়েছিল 4 ঘন্টা ধরে, এলাকার পুলিশ, মুখ্যমন্ত্রী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, বিডিও, এসডিপিও সবাই চুপ ছিল, ঠিক ওই লুম্পেনদের গ্রামবাসী বলে দেওয়াটা যেমন হয়েছিল, ঠিক সেইভাবেই কিন্তু তৃণমূল বিজেপির যেখানেই লোকসভার ক্যান্ডিডেটরা পৌঁছতে গেছে, সেটা ঝাড়গ্রাম বলুন, যেখানে চূড়ান্ত হয়েছে, এছাড়াও সব জায়গায় হয়েছে, আমি উল্লেখযোগ্যগুলো বলছি। ঝাড়গ্রাম প্রার্থী মরেই যেতে পারত। ঘাটাল বলুন, হিরণকে ঢুকতেই দেওয়া হয়নি, গ্রামবাসী নাকি তারা হাতে লাঠি ইট মারছে, ভাঙছে। মেদিনীপুরে দিলীপ বাবু এবং ডায়মন্ড হারবারে অভিজিৎ, এদের ঘিরে রেখে দেওয়া হয়েছিল গ্রামবাসী সেজে থাকা কিছু তৃণমূল, যাদের হাতে ছিল ইট লাঠি। আচ্ছা বলুন তো, গণতন্ত্রের সিস্টেমে একজন প্রার্থী যে কোনো দলেরই হোক, তিনি ভোট চলাকালীন বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে ঠিকঠাক কিনা দেখতে যাবেন, তো তাকে আটকাবার কি রয়েছে? শুধু আটকানো নয়, তাকে প্রাণে মারবার জন্য ঝাড়খণ্ডে আমাদের প্রার্থী তো মারা, এই ঝাড়গ্রামে তো আমাদের প্রার্থী মারাই যেতেন। তাদের হাতে লাঠি পাথর তারা ছুঁড়ছেন, মারছেন, পুলিশ নির্বিকারভাবে দেখছে, অর্থাৎ মেরে ফেলার প্রচেষ্টা, পুলিশ গ্রেপ্তার করছে না কাউকে। ঠিক আজকে যে পুলিশ শুভেন্দু অধিকারীকে, মাননীয় বিরোধী দলনেতাকে আটকাচ্ছে, নিপীড়িত, আহত, গণতন্ত্রের হত্যার শিকার হিসেবে যাদের মুখ উঠে আসছে তাদের আটকাবার জন্য সেই পুলিশই এটা করেছে। ভাতা অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ যেখানে কর্মহীন হয়ে গেছে, অর্থহীন হয়ে গেছে, তৃণমূলের ভুলভাবে রাজ্য চালাবার জন্য। রোজগার নেই, শিল্প নেই, চাকরি নেই, তাই মানুষকে ভাতা নিয়ে বাঁচতেই হবে। তাই এলাকার মা বোনেরা, গ্রামাঞ্চলের মা বোনেরা, গরিব মানুষেরা, তাদের কাছে 500,000 টাকা অনেক বেশি। 2021-এ ঠিক এইভাবেই ভোটটাকে কবজা করা হয়েছিল। 2024-এ ওই 500 টাকাটাকে বাড়িয়ে 1000 টাকা করে দেওয়া হলো, এবং মঞ্চে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ছোট বড় নেতারা হুমকি দিয়ে বেড়ালেন যে ভোট যদি না দাও তৃণমূলকে, এই ভাতা বন্ধ। আপনারা বলুন তো, শহরে বসে আমরা অনেকেই বড় বড় কথা বলে দিতে পারি যে 500 টাকা 1000 টাকা কি,
সিপিএমের অনেকেই বলেছে বিকিয়ে গেলে নমুক তমুক, তাদের দল থেকে তাদের কর্মীদের বারণ করা হয়েছে কথা বলবেন না ভয়েতে। আরে ভাই, যেখানে যে রাজ্যে রোজগার নেই, যেখানে গরিব মানুষ জানে যে গ্রামেতে একটা কথাই আছে, উপর মে ভগবান গাঁव में প্রধান और থানে में पहलवान, অর্থাৎ থানার দজ্জাল বা কড়া ওসি, এই তিনটের ওপরে গ্রামের মানুষের জীবন জীবিকা প্রাণ নির্ভর করে। তৃণমূল লুটপাট জানাচ্ছে, লুটপাট করছে পশ্চিমবঙ্গে, তার ছেলেকেই চাকরি দেয়নি, তার গ্রামের মেয়েটাকেই রাস্তায় বসিয়ে রেখে দিয়েছে। এটা ওই গ্রামের মা বোনেরা জানে, কিন্তু তাদের কাছে বিকল্প রোজগার তো নেই। তাই ওইটা বুঝতে পেরে তৃণমূল তাদের এই স্ট্র্যাটেজি নিয়েছে, কৌশল নিয়েছে যে আমরা তো রাজ্যের উন্নয়ন করতে পারিনি, ভোট পাবো না। তাই এই যে বড় সংখ্যার একটা দরিদ্র মানুষ যাদের আমরাই সর্বনাশ করেছি, যাদের চাল ডাল চাকরি, কেন্দ্র থেকে পাঠানো বিভিন্ন রকমের প্রকল্পের যা যা সুবিধে সেগুলোই আমরা চুরি করেছি, তাই এদের ভোটটা পেতে গেলে এদের জীবনে বেঁচে থাকাটা দরকার। এবং সত্যি তো সেই মায়েরা বোনেরা এক একটা বাড়িতে যখন একজন দুজন বা তিনজন যখন মহিলা রয়েছেন, তাদের যখন 500 বা 1000 টাকা করে ভাতা দেওয়া হয়েছে, শহরে বসে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু এই রোজগারহীন পশ্চিমবঙ্গে, বিশেষ করে গ্রামাঞ্চলে, সেখানে একটা গরিব বাড়ির মায়েদের কাছে, মেয়েদের কাছে ওই 500 টাকাটা, 1000 টাকাটা, 2000 টাকাটা 2-3 জন মিলে করলে সেটা অনেক ইম্পর্টেন্ট। তিনি জানেন যে এই তৃণমূলের জন্যই পশ্চিমবঙ্গের এই অবস্থা, কিন্তু তারাই তো পরিষ্কার এই চালটা দিচ্ছে। তাই ওরা অন্যায় করলেও আমার সংসার বাঁচানোটা, আমার স্বামী সন্তানের সামান্য কিছু যোগান দেওয়াটা আমার অনেক ইম্পর্টেন্ট। তাই তারা জানে যে তৃণমূল দুর্নীতিবাদ, চোর, কিন্তু মুখ খুললেই তো তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। সন্দেশখালির মতো প্রত্যেকটা জায়গা থানার অবস্থা সবাই জানেন। কি করবেন তিনি? বিদ্রোহ করবেন, বিপ্লব করবেন, আমি এই ভাতা নেব না, কারণ এই ভাতা দিয়ে তুমি আমার রাজ্যের সর্বনাশ করছো। কজন বলতে পারে? ব্রিটিশ তাড়াতে গিয়ে পরিষ্কার বাংলায় বড় সংগ্রাম হয়েছিল, ভারতবর্ষকে বাংলার বিপ্লবীরা পথ দেখিয়েছিল। কিন্তু বলুন তো, বাংলার প্রত্যেক ঘর থেকে কি বিপ্লবী তৈরি হয়ে রাস্তায় নেমেছিল? তাহলে আপনার বাড়িতে, আমার বাড়িতে যারা আমাদের কথা শুনছেন, প্রত্যেকটার বাড়ি থেকেই স্বাধীনতা সংগ্রামের জন্ম হতো, যে মানুষকে শোষণ করা ব্রিটিশকে তাড়াতে গিয়ে প্রত্যেক বাড়ি থেকেই ছেলে বেরিয়েছিল না। আমরা জীবনী কয়েকজনের পড়ি, সবার বুকে সেই সাহসটা থাকে না। তাই তৃণমূলের বিরুদ্ধে সাহস করে যত লোক ভোট দিয়েছেন, তৃণমূলকে অপছন্দ করার লোক যারা চুপ করে রয়েছেন, তারা জানেন যে 2024-এর পর 26 অবধি এই তৃণমূলের পুলিশই আমাকে না হলে মারবে। তাই আমি যারা ওরা পাঠাচ্ছে, যা অন্যায় করছে, যেগুলো পাঠাচ্ছে সেগুলো আমাদের সংসারে কাজে লাগছে। কি করবে? পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত মালিকানা তো তৃণমূল সরকারের হাতে। তাই তারা চাল ডাল অন্য জায়গা থেকে, অন্য জীবিকা তো নেই, তারা পাবে না, না খেয়ে মরবে। তাই তারা তৃণমূলের এটা ষড়যন্ত্র জেনেও তারাই অনুদান নিচ্ছেন। মা এদের প্রয়োজন এই টাকাটা, এটাকে নিয়ে বড় বড় কথা বলে লাভ নেই। কিন্তু এটা দেওয়ার পেছনে পশ্চিমবঙ্গের সর্বনাশ করে কোনো রকমে ঠেকনা দেওয়ার জন্যেই এই ষড়যন্ত্রমূলক এই সমস্ত অনুদানগুলো তৃণমূলের। এই অনুদানগুলোর মধ্যে বাংলাকে চাঙ্গা করবার, বাংলার মানুষকে সম্মান দেবার কোনো রকম এদের নিজস্ব পরিকল্পনা নেই। তাই সবাই মিলে স্বাধীনতা আন্দোলনের সময় যেমন বিপ্লবী হয়ে বেরিয়ে আসতে পারেনি, ভয় রয়েছে, ভয় ছিল এর আগে, ঠিক তেমন পশ্চিমবঙ্গে বেশ কিছু সাহসী মানুষ যারা ভোট দিয়েছেন, সেটা রিমার্কেবল। বাকিরা এই 26-এ ভোটটা দেবেন। তারা 30% মুসলমান ভোটেই তো সরকার বানিয়েছে।
সেই জন্যই তো হঠাৎ করে সোহম, এমনি আমাদের ইন্ডাস্ট্রি নিয়মে আমরা পরিষ্কার দেখেছি সোহম মিশুকে ছেলে, আড্ডাবাজ ছেলে, তাকে কখনো পর্যন্ত এরম ভয়ঙ্কর হয়ে উঠতে আমরা কেউই দেখিনি, তাকে সবাই পছন্দ করতো এই কারণে। কিন্তু কী করলো, কিন্তু সোহম কী বা করবে? সোহম দেখেছে যে তাদের দলে মানুষের চাল ডাল পাথর কয়লা বালি লুট না করলে অনুব্রতর মতো বীরের সম্মান দেয় না মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুকে ভালো ছেলে বলে না, সে চাল ডাল চুরি করেছে বলেই তো হয়েছে। এই শেখ শাহজাহান, এই শওকত মোল্লা, যাদের মুখ্যমন্ত্রী বলতেন তুই বোমা দিস, তাদেরকে বাঘের বাচ্চা বলছে। শোনা গেছে এই নিয়ে সুন্দরবনের বাঘেরা নাকি কালীঘাটের দিকে মিছিল করে যাচ্ছে যে আমাদের বাচ্চাদের শওকত মোল্লাদের মতো এত ভালো দেখতে হয় না, আপনি কথা ফেরত নিন, নাহলে আমরা কোর্টে যাব। তো যাই হোক, এই শওকত মোল্লা থেকে শুরু করে এই শেখ শাহজাহান যে সর্বনাশ ঘটিয়েছে, তাদেরকেই তো মুখ্যমন্ত্রী বীর বলছেন, বাঘের বাচ্চা বলছেন, ভালো ছেলে বলছেন। বাকি যারা এই এত বেশি করে অন্যায় না করছেন তাদেরকে তো মুখ্যমন্ত্রী বাঁচান না, বীর বলেন না। তাই সোহমের মনে হয়েছিল আমি এমএলএ হয়েছি, আমিও তাহলে একটু বীর হই। ধাপাস নাকে চোখে ঘুষি মেরেছে, ফেলে লাথি মেরেছে, এই চোখটা চলেও যেতে পারত। কিন্তু সোহমের থেকে 10,000 গুণে এই কাজ বা এর থেকে মারাত্মক কাজ যে লেভেলে তৃণমূল রোজ করে আসছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, তৃণমূলের যে নেতারা করেছে তাদেরকে তৃণমূল কোনো কথা বলেছে? বলেনি। আজকে সবাই মিলে তৃণমূলের সোহমকে বলির বাকরা বানাবার চেষ্টা করছে। দেব থেকে শুরু করে সবাই মিলে ছি করা শুরু করেছে সোহমকে। অন্যায় করেছে, অন্যায় করেছে। হ্যাঁ, সোহম অন্যায় করেছে, কিন্তু কেন অন্যায় করেছে? কারণ সোহম যাকে ঘুষি মেরেছে তার পদবি যদি ব্যানার্জি, চ্যাটার্জি, দাস, পাল, চৌধুরী হতো, তখন সোহমের পাশে দেব দাঁড়াতো, সোহমের বিরুদ্ধে দাঁড়াতো না। তৃণমূলের বাকি নেতারা সোহমের বিরুদ্ধে দাঁড়াতেন না। কিন্তু যাকে ঘুষি মেরেছে সোহমও জানতো না, তার নাম আনিসুল ইসলাম। যেই ইসলামের ভোটে, যেই ইসলামকে ভুল বুঝিয়ে, ইসলামদের ভুল বুঝিয়ে তৃণমূল ভোট নিয়ে ক্ষমতায় এসেছে, সোহমের ঘুষি তাদের দিকে উঠে গেছে না জেনে। তাই সোহমকে শিক্ষা দেওয়া নয়, সোহম তো ক্ষমা চেয়েছে, ভালো, এটাই তো জেস্টার। এই সোহমকেই তো আমরা চিনতাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু অনুব্রতদেরই বীর বলবেন যারা বোম বাঁধবো, বোম মারবো, লুটপাট করছে, মানুষকে লুট করছে, তাদেরই তো বিল বাড়ে মুখ্যমন্ত্রী। তাই সোহমের মনে ছিল আমিও একটুখানি বীর শুনতে চাই, হয়তো, আমি জানি না। কিন্তু সোহমের থেকে 10 গুণ যে অপরাধ করে গেছে এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা যারা সর্বনাশ করে গেছে, লুটপাট চালিয়েছে, মানুষকে খুন করেছে, ভারতীয় জনতা পার্টির 200-র ওপরে যে কর্মীদের তৃণমূলের নেতারা খুন করে গেছে, সরকারি পরিকল্পনায় পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গেছে, আজও দিচ্ছে, তাদের বিরুদ্ধে তৃণমূলের একটা লোক কোনো কথা বলেছে না। কারণ সোহম ঘুষিটা কোনো দাসপাল, চ্যাটার্জি, হালদার, সমাদদারকে মারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দুধেল গাইদের মেরেছেন। আর আমি মুসলমান সমাজের আমার প্রচুর বন্ধু আছে, এই দলটা কারুর নয়, না হিন্দুর না মুসলমানের, কারুর নয়। যেখান থেকে সুবিধে পাবে, যেখান থেকে ভোট পাবে, এই দলটা সাময়িকভাবে তাদের, তারপরেই আবার লাফ দেয়। তাই সোহমকে বলির পাঁঠা করা হচ্ছে। কিন্তু রুদ্রদা, যে দলীয় কর্মীরা যে দলের বিরুদ্ধে আওয়াজ তুলবে না, এটা তো খুব স্বাভাবিক কথা। কিন্তু দেখা যাচ্ছে যেটা, যে এতগুলো পরপর স্ক্যাম, তার এতগুলো মানে অস্ত্র হাতে পেয়েও বিজেপি ঠিকমতো সেটাকে কেন ব্যবহার করতে পারল? কে বললো বিজেপি ব্যবহার করতে পারেনি? কে বললো পশ্চিমবঙ্গের মানুষ অন্যায়কে সাপোর্ট করেছে? কে বললো? এটা আপনাদের অনুমান। এটা এক্সিট পোলের মতো কথা বলবেন না, না বললে বোধহয় ভালো হয়। তার কারণটা বলি কোথায়। এই তৃণমূল জবে থেকে তার ভোট জিতবার জন্য বিভিন্ন রকম চৌর্য বৃত্তি আবিষ্কার করেছে, তাকে আপনি ছোটবেলা থেকে জানতেন? আমাদের যারা কথা শুনতেন তারা জানতেন। আপনারা চটি চোর, বালতি চোর, কাপড় চোরের কথা শুনেছিলেন, আপনারা কয়লা চোর, বালি চোর, চাকরি চোর, গরু চোর,
এগুলো আপনারা শুনেছিলেন? এসসি এসটি সার্টিফিকেট চোর, এগুলো শুনেছিলেন? শোনেননি? পশ্চিমবঙ্গের মানুষ শোনেনি, ভারতবর্ষের মানুষ শোনেননি, আমরাও শুনিনি, কোনো রাজনৈতিক দলও শোনেনি। বিভিন্ন রাজনৈতিক দলের নানান রকমের ভুল আছে, সমস্যা আছে, কিন্তু এইরকম চৌর্যবৃত্তি কোথাও হয়নি। আপনি ভাবতে পেরেছিলেন যে ভোটে দেওয়ার জন্য ব্যালট পেপার খেয়ে নেওয়া যায়? এটা তৃণমূল আবিষ্কার করেছে। এইগুলো তাদের যে 2 নম্বরীর আবিষ্কার, তাদের যে ভোট লুট করবার জন্য বিভিন্ন পদ্ধতিতে হিংসার আবিষ্কার, পুলিশকে প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয়ে দেখিয়ে কিনে নেওয়া, পশ্চিমবঙ্গের মানুষের কাছে টেররের পরিবেশ তৈরি করা। তাই অনেকেই ভোট দিতে গিয়ে দিতে পারেননি। শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে তিনি জিতেছেন, সাধারণ তারা কোনো ভোটে এগিয়ে আসেনি। 47% প্রায় ভোট পেয়েছে, আগের বারের থেকে প্রায় 1% প্রায় কম। কতগুলো সিট পেয়েছে? 47% ভোটের মধ্যে মুসলমান সমাজের ভোট 30% তৃণমূল পেয়েছে, 30% সংখ্যালঘুর ভোট। সাধারণ ভোট কত পেয়েছে? মাত্র 17%। আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কত শতাংশ ভোট বিজেপি পেয়েছে? আগে ছিল 38% ভোট, পুরোটাই সাধারণের ভোট, এখন সেটা বেড়ে প্রায় 39-এর দিকে। তৃণমূলের চুরি আটকাতে গিয়ে, তৃণমূলের চুরির আওয়াজ গণতান্ত্রিক পদ্ধতিতে পরিষ্কার আমরাও তুলছি, সাধারণ মানুষ তুলছেন, আপনারাও তুলছেন। আপনি জানতেন যে আপনাদের এইভাবে অ্যারেস্ট করা হবে? আপনাদের রোজ তৃণমূলের যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে যে কোনো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পোর্টাল কথা বললে তাদের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেওয়া হবে, নালে বেশি বিজ্ঞাপন দিয়ে বলা হবে এই না বেশি টাকা দিচ্ছি, আমাদের ঘাপলার খবর, 2 নম্বরই খবর দেখিও না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চ থেকে বলেন যে ওরা আমাদের ওই ভালো ভালো লিখছে, ওদের একটু বিজ্ঞাপন দিও, বলেন তো। আপনারা জানতেন যে সত্যি খবর করার জন্য আমার রাজ্যে রোজ জেলে যেতে হয়? রোজ তৃণমূলের মুখপাত্র না ভাঙা পাত্ররা আছে, আপনাদের নামে কেস করে জেলে পাঠায়। এগুলো জানতেন? ঠিক যেমন আপনাদের লড়াইটাও, এর আগে আপনাদের অনেক সিনিয়র জার্নালিস্ট তারাও অনেক কিছু বার করেছেন, কিন্তু আপনাদের আজকে এসে এই পাল্লায় পড়তে হচ্ছে, আপনারাও জানতেন না। তাই ভারতীয় জনতা পার্টি যে লড়াইটা করতে পারছে, সেই লড়াইতে ডবল স্পিরিট রয়েছে বলে আমরা এই দুর্গটাকে অর্ধেক ভেঙে দিয়েছি। এবং পশ্চিমবঙ্গের মানুষও জানে এইবার আমি যাকেই ভোট দিই না কেন, আসলে পশ্চিমবঙ্গের সরকারের চেয়ারে এই কিনে নেওয়া পুলিশকে নিয়ে, মেরুদণ্ড বিকিয়ে দেওয়া পুলিশকে নিয়ে তৃণমূলই আমাদের মারধর করবে আরো 2 বছর। তাই একটা অংশের মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে, শক্তিশালী দেশ গড়বার জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। আবার অনেকে বানাতে চেয়েও, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে চেয়েও তারা সেই সাহসটা করতে পারেননি। আমাদের সেই সাহস দেবার কাজ, সেই লড়াইটা আমরা করছি। চুরির ইনোভেশন, সন্ত্রাসের নতুন আবিষ্কার রোজ করছে একটা দল। সরকারি অফিসারদের প্রমোশনের ভয়, ট্রান্সফারের লোভ দেখিয়ে দুর্নীতি করাতে বাধ্য করছে। রুদ্রদা, আমরা দেখেছি যে ভোটের সময় শুভেন্দুবাবু 75 দিনে 148টা সভা করেছেন, এবং ভোটের পরে যখন পোস্ট পোল ভায়োলেন্স চলছে তখনও তিনি কিন্তু বারবার আক্রান্তদের সঙ্গে গিয়ে দাঁড়াচ্ছেন, তাদেরকে নিয়ে আজকে রাজভবনে যেতে গিয়ে উনি আটকে পড়লেন। কিন্তু এত কিছুর পরেও কিন্তু যখন এই যে হার যে হলো, দলের যে এই যে মানে সিটের সংখ্যাটা কমলো, এই নিয়ে এখন দলের মধ্যে একটা অন্তর্কলহ তৈরি হয়েছে, যেখানে বারবার আঙুল উঠছে শুভেন্দু অধিকারীর দিকে, এবং দলের একাংশ আঙুল যখন তুলছেন, শুভেন্দু অধিকারী একটু অভিমানের সুরেই বলছেন যে যখন কিছু ভালো হয় তখন সেটা সকলের দায়, মানে সকলে সেটার ক্রেডিট নিতে ব্যস্ত থাকে, আর যখন কিছু খারাপ হয় তখন একমাত্র শুভেন্দু অধিকারীর দিকেই আঙুলটা ওঠে। এবং এর সঙ্গে তিনি অ্যাড করেছেন একটা লাইন, যে আমি কিন্তু দলের ভেতরের কোনো বিষয়, দলের অন্তর্গত কোনো বিষয় আমি বাইরে কখনো বলি না।
একটু অভিমানের সুরেই শুভেন্দুবাবু এই কথাটা বলছেন। ভোটের আগে বা ভোটের পরে তার যে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, তারপরেও তার দিকে এরকমভাবে আঙুল উঠছে কেন? দেখুন, শুভেন্দুবাবুর বক্তব্য শুভেন্দুবাবুই বলতে পারবেন। আমার কাছে আমার যে কোনো নেতাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে যে নেতৃত্ব মিলে, সেটা রাহুল সিনহা থেকে শুরু করে যারাই সভাপতি ছিলেন, তারাই আস্তে আস্তে এগিয়ে নিয়ে এসছেন একটা দলকে। এবং তারপর এখন দিলীপ বাবু হয়ে সুকান্ত বাবুর হাতে দলের সভাপতিত্ব। আমাদের অনেকগুলো পদ রয়েছে, প্রত্যেকটা পদের কাজ এবং গুরুত্ব আলাদা আলাদা। সেখানে কেউ কোথাও ইন্টারফেয়ার করার নিয়ম নেই, প্রত্যেকেরই দায়িত্ব ভাগ রয়েছে। এবার সেই দায়িত্বগুলো আপনার সামনে এতটা সহজে বুঝিয়ে বলা যাবে না, সময় লাগবে অনেক। কি হয়, যেহেতু আমরা সিপিএম যেহেতু আমাদের শাসন ক্ষমতায় ছিল বহু বছর ধরে, একটা বাচ্চা তার বাল্যকাল থেকে তার যখন বাচ্চা হয়ে গেল সেই সময়কাল অবধি সে সিপিএমকে দেখেছে, তারপর সে যখন বৃদ্ধ হয়ে গেল সিপিএমকে ঠেলে সরিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। 34 ইয়ার্স কম তো সময় নয়। তার সংবাদ মাধ্যম, আলোচনা, বিভিন্ন মাধ্যমে সিপিএমের স্ট্রাকচার, কাজকর্ম পদ্ধতি কিছুটা জানতে পেরেছেন মানুষ। তৃণমূলের খুব সুবিধে, যেহেতু এটা সাংসারিক দল, পিসিআর ভাইপোর আলোচনাতে যেটাই তৈরি হয় সেটা রোজের নিয়ম, যেটা মানা হয় না সেটা আর নিয়ম থাকে না। যার যোগ্যতা নেই কিন্তু চেয়ার পেয়ে যায় তার মানেই সে যোগ্য, আর যার প্রচুর যোগ্যতা আছে তাকে সবাই মিলে অপমান করা হচ্ছে, সে যোগ্য হয়েও তাহলে সে অযোগ্য। এটা ওদের নিয়ম, ঠিক আছে? তাই ওই দলে একটা সুবিধে আছে, কেউ না সিরিয়াসলি নেয় না কোনটা কোন কমিটি, কে মাথা, আজকে যে কাউন্সিলর কালকে সে মুখ্যমন্ত্রী হতে পারে, ইচ্ছা, পুরোটাই ইচ্ছা। কাল যে মুখ্যমন্ত্রী রয়েছে পরশুদিন সে পঞ্চায়েত কমিটির মেম্বার হয়ে যেতে পারে, পুরোটাই ইচ্ছা। কেমন? তো মানুষ এগুলোকে দেখে যদি অন্য কোনো রাজনৈতিক দলের সম্পর্কে বুঝবার চেষ্টা করেন, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল, তার বহুল দিক রয়েছে, বহুল দিকের বিভিন্ন রকম দায়িত্ব ভাগ করে দেওয়া রয়েছে। আমাদের লড়াইয়ের ক্ষেত্রে মাঠে নেমে একসঙ্গেই লড়াই হয়, কিন্তু লড়াইয়ের ক্ষেত্রেও কিন্তু কর্মপদ্ধতির জায়গাটা আলাদা। যেমন শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী দলনেতা, তার মূল কাজ বা এখতিয়ারের মধ্যে কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতা হিসেবে তার সরকারের ভুল, দোষ, ত্রুটি একদম বিধানসভায় তার যে চাঁচাছোলা আক্রমণ, যা এর আগে অন্য কোনো বিরোধী দলনেতা এত স্পষ্টভাবে কিন্তু করতে পারেননি, তা সবাই বলে। এই কাজটা কে করছে? এই কাজটা বিজেপি করছে। সেইখানে চেয়ারে রয়েছেন শুভেন্দু অধিকারী নামক একজন নেতা। এই কাজ থেকে পশ্চিমবঙ্গের মানুষ যে উপকার পাচ্ছেন, শাসক দল অন্যায় করতে গিয়ে যেখানে থমকে যাচ্ছেন আর ভুল কাজ করছেন না, তাতে উপকৃত কারা হচ্ছে? বাংলা। কিন্তু কোন কার আন্দোলনের জয় হচ্ছে? ভারতীয় জনতা পার্টির, যার এই বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে অত্যন্ত সম্মান এবং বিশ্বাসের সঙ্গে যে দায়িত্ব দিয়েছে দল, তিনি সেটা দায়িত্ব নিয়ে দারুণভাবে সম্পন্ন করছেন। সবাই বলছে তার দায়িত্ব এবং কাজটা আলাদা। এবার সাংগঠনিক স্তরের আমাদের দলের কাজ আলাদা। কোথায় কে কোন কমিটিতে থাকবেন, কোথায় কে জেলা সভাপতি হবেন, কে সেক্রেটারি হবেন, কি কমিটি কেমন হবেন, তার আলাদা আলাদা জায়গা রয়েছে, আলাদা লোক আছে এগুলো ঠিক করবার। আমাদের সবার মাথার ওপরে ওভারঅল দলের সবার ওপরে এই রাজ্যে যিনি, তা সেই চেয়ারের নাম হচ্ছে
সভাপতি, কেমন, যাকে পুরোটাই দেখতে হয়। তাহলে সংগঠনের লোকজনকে বিভিন্ন জায়গায় সাজানোর দায়িত্ব সংগঠনের, কেমন, বিভিন্ন রকমের ইস্যু, বিভিন্ন দিক তুলে ধরা এবং পরিশ্রম করা, সংগঠনের সব লোক সব জায়গায় গিয়ে কাজ করা, সেইটা একটা অন্য দায়িত্ব। ওভারঅল দলকে নিয়ে ভাবা, কোথাও কোনো ত্রুটি হচ্ছে পরিবর্তন করা, সেটা চোখে ধরা পড়লে বা কেউ জানালে, এটা সভাপতির দায়িত্ব। তাই প্রত্যেকেরই দায়িত্ব ভাগ রয়েছে। এবার কি হয় দেখুন, আপনি বাংলা সিনেমা ভালোবাসেন, এবার আপনি উত্তম কুমার না সৌমিত্র, আপনি বাংলা ফুটবল ভালোবাসেন, আপনি মোহনবাগান না ইস্ট বেঙ্গল, আপনি হিন্দি সিনেমা ভালোবাসেন, আপনি অমিতাভ বচ্চন না মিঠুন চক্রবর্তী, আপনি বাংলা গান ভালোবাসেন, তাই আমাদের এখানে বাংলায় রূপম ইসলাম নাকি অনুপম, এই তর্ক, এই আলোচনা সারাক্ষণ সর্বত্র সব জায়গায় হয়। কিন্তু এরা কি কেউ বাংলা সিনেমার বিরুদ্ধে? না। এরা কি কেউ কখনো বাংলা গানের বিরুদ্ধে? না। আমাদের ব্যক্তিগত ভালো লাগা কারুর উপরে থাকতেই পারে, অনুরাগী অনুরক্ত এটা কারুর উপরে হতেই পারে, কিন্তু তার মানে এটাই নয় যে এটাকে নিয়ে বিরাট কোনো আকচাকচি চলছে। এটা ব্যক্তিগত ভালোবাসা। আমি ধরুন বলছি যে আমি, প্রচুর মানুষ রয়েছেন যারা মা কালীর পুজো দারুণ ঘটা করে করেন। তিনি কি দুর্গাপুজোর সময় পরিষ্কার প্যান্ডেলের দিকে এরম করে দাঁড়িয়ে থাকেন? থাকেন না তো। তিনিও পালন করেন, কিন্তু তার কালী পুজোটা করতে দারুণ মজা লাগে বা কারুর দুর্গাপুজোটা করতে মজা লাগে। লক্ষ্য একটাই, আমরা সনাতনেরই পূজা করছি, কিন্তু পছন্দের জায়গাগুলো, এটা তো আপনি কাউকে আটকাতে পারবেন না, কাউকে ভালোবাসা তো আটকাতে পারবেন না। আমরা যাদের ভক্ত হই বিভিন্ন রকম, আমরা তো বলতে পারবো না মোহাম্মদ রফি না কিশোর কুমার। ঠিক তেমনই বিভিন্ন মানুষের ওপরে বিভিন্ন মানুষের এক একটা করে এক্সট্রা ভালোবাসা তৈরি হয়। তার মানে এটাই নয় যে কেউ কাউকে ভালোবাসলে তারা কেউ অন্যকে অশ্রদ্ধা করছে। এবার আমাদের মধ্যে বিভিন্ন দলেতে, বিভিন্ন পাড়াতে, বিভিন্ন অফিসে আমরা কারুর না কারুর একটু বেশি কাজের ধরন পছন্দ করি। আবার অন্য কেউ ভালো কাজ করলেও হ্যাঁ এটা ভালো, কিন্তু ওই দাদার মতো হয়নি, ওই দিদির মতো হয়নি। তো এই ধরনের যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো না হওয়াটাই বাঞ্ছনীয়, কিন্তু অনেকেই আবেগের চাপে করে ফেলছেন বা লিখে ফেলছেন। তবে এটা যেটা হয় সেটা হচ্ছে এই নির্বাচনের পরে যখন ভালো ফলাফল হয়ে যায়, তখন পৃথিবীতে যত ভুল সব ঠিক প্রমাণিত হয়ে যায়। আর যখনই ফলাফল একটু গন্ডগোল হয়ে যায়, তখন পৃথিবীর যত ঠিক চূড়ান্ত ভুল হয়ে যায়। তো আমাদের মনে হয় যে রাজনীতির আঙিনাতে যারা কাজ করেন, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই আমি বলতে পারি যে তাদের কিন্তু এই ইলেকশনের পরবর্তী ক্ষেত্রে এই সময়টা একটু আড়মোড়া ভাঙার সময়। আমরা যতক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকি, কর্মসূচির মধ্যে থাকি, তখন আমরা সেই কাজটা করে যাই। আর যখন সেই কাজটা শেষ হয়ে যায়, তখন দেখবেন চেয়ারের হ্যান্ডেল খুঁটি এরকম করে খুঁটছি, কি নাক খুঁটছি, এ সমস্ত হয়। তো আমার যেটা মনে হয় যে আদপেই কোনো কিছু নয়, তৃণমূলের মতো এত পরিকল্পিত অশুভ শক্তি সম্ভার এবং দারুণভাবে তারা পারদর্শী লুঠতরাজ, যেভাবে তারা নিজেকে এগিয়ে নিয়ে চলেছে, একে অপরের চুরির প্রশংসা কি দারুণভাবে করে তারা। তো এহেন অশুভ শক্তিকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে পারে ভারতীয় জনতা পার্টি, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানেন। আর এই যে আমাদের মধ্যে যারা উত্তম কুমারের ভক্ত না সৌমিত্রের ভক্ত হবে, তারা অরিজিৎ সিংয়ের গান ভালো বলবে নাকি রূপম ইসলাম বলবে নাকি অনুপম বলবে, এই নিয়ে যারা একটু ঠোঁট ফোলাচ্ছে, তারা কিন্তু আসলে অপেক্ষা করে আছে নেক্সট কর্মসূচি দল কবে দেবে।
একেবারে হুড়মুড়িয়ে ঝাঁপিয়ে পড়বার জন্য। ঠিক আছে, আমরা এইটুকু বলবো যে আমি যারা যারা একটু মন খারাপ করবেন তাদের শুধু বলবো যে একটুখানি তো আপনারা তো এইটুকু ভাবে অন্তত ভালো থাকুন যে আপনাদের ঘরে কুণাল ঘোষের মতো দুয়োরানি টাইপের কোনো লোক নেই, যেটা নিয়ে তৃণমূল সবাই জ্বলে পড়ে যাচ্ছে। তো এইটুকু তো সৌভাগ্য, মানে এটা বড় সৌভাগ্য আমাদের। খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে দলের সমস্ত যে মানে ডিসিশন সেগুলো আমি নিই না, কিন্তু তারপরেও যখন কোনো ঘটনা ঘটে রাজ্য সভাপতি হিসেবে তার দায়টা আমাকে নিতেই হয়। এবং এর পরেই একটা এরকম যেন প্রচ্ছন্ন ইঙ্গিত, মানে রাজনীতিবিদ যারা তারা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত পাচ্ছিলেন এখান থেকে যে আঙুলটা ঘুরে ফিরে সেই সুকান্ত মজুমদার তুলছেন শুভেন্দু অধিকারীর দিকে। না, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। আমি বলি যে আবার একটা ভুল জিনিস হচ্ছে বা ভুল জিনিস পাকাবার চেষ্টা চলছে, একদম নয়। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপি কেমন চলছে সেইটাকে দেখাশোনা করবার জন্য দিল্লি থেকে 2-3 জন চেয়ার দেওয়া হয়, 2-3 জন মানুষ নিযুক্ত রয়েছেন, সেই মানুষরা পাল্টে যান কিন্তু চেয়ারটি একই থাকে। যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন সেটা নেওয়ার ক্ষেত্রে এই 2-3 জন মানুষ, তাদের যারা পশ্চিমবঙ্গের মানুষ নয়, যারা একদম বিজেপির দলীয় লাইন পার্টি লাইন ফলো করে চলেন, তাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ মতামত খুব এফেক্ট ফেলে। ভালো মন্দ ভাবনা চিন্তা করা হয় না, আমরা একটা জিনিস অ্যাপ্লাই করবার আগে 2-3 বার চিন্তা ভাবনা করি, তো ফলত সেই ক্ষেত্রে তারাও একটা বড় ভূমিকা পালন করেন। তো তাই আবার বলছি যে এই বিষয়টা কিন্তু সম্মিলিত যে কোনো রকম পরিকল্পনা রূপায়ণের একটা বিষয়। এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। দেখুন, তৃণমূলের একটা সুবিধে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বললেও তৃণমূলের সবাই বলেন, ঠোঁট ফুলিয়ে অভিমানে বলেন যে পুরো দলই চালাচ্ছে নাকি অভিষেক। ঠিক আছে, এটা সবাই তৃণমূলের বলে, এবং ওরাই যা সিদ্ধান্ত নেয়, একজনই যা সিদ্ধান্ত নিল সেটা হয়ে গেল, অন্য কেউ কথা বলতে গেলে ওদের দরজা বন্ধ করে নাকি সংসারের মধ্যে শান্তিপূর্ণভাবে মারামারি হয়ে নাকি মিটে যায়, প্রতিবেশীরা বলে। তো আর বাকি দলের অন্যান্য যারা নেতারা আছেন তারা কথা বললে চেয়ার চলে যায়, পদ চলে যায়। ঠিক আছে, দেখুন সিপিএম কংগ্রেস তারা যেভাবে পশ্চিমবঙ্গে তাদের অবস্থা, এই ইন্ডিজোটের পর থেকে তাদের যারা কর্মীদের খুন করেছিল এই তৃণমূল কংগ্রেস, তাদের সঙ্গে থাকবো কি থাকবো না, আছি বা নেই, ধরি মাছ নাচুই পানি করে অধীর চৌধুরীর মতো এত বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে হেরে যেতে হলো। এক্সিট পোল কারোর হিসাব মেলাতে পারেনি, কিন্তু বিজেপিকে নিয়ে কনস্ট্যান্ট পশ্চিমবঙ্গে মন দিয়ে যারা ভুল বার্তা বলে গেছে, একমাত্র তাদের রেজাল্টটা মিলিয়ে দিয়েছে এক্সিট পোল। 0 0 0 0। আমি অসম্মান করছি না, 0 থেকে ঘুরেও দাঁড়ানো যায়, কিন্তু আসলে এই কংগ্রেস আর সিপিএমকে নিয়ে আলোচনা করতে তো লোকে পাচ্ছেন না। তৃণমূলে যে আলোচনাই করবেন একজনই ছোট মালিক হয়ে রয়েছে, বড় মালিক হয়ে রয়েছে, দুজনে মিলে। দেখুন, সাংসারিক রাজনৈতিক দল একটা, তাই লোকে জানে দুজনের মধ্যেই খবর শেষ। এবার লোকের বিভিন্ন রকম খবর, আচ্ছা ওই দলটা অনেকে মিলে চালায়, তো তাহলে চলুন ওই দল নিয়ে একটু আলোচনা করি। তো এইরকম প্রবণতাও বা উৎসাহ বা ইন্টারেস্ট রয়েছে আমাদের এখানে। দলেতে কেউ একা কোনো সিদ্ধান্ত নেয় না, পুরোটাই একটা টেবিল করে সবাই মিলে সিদ্ধান্ত নেয়। আবার আমার রাজ্যে সবাই মিলে যে সিদ্ধান্তটা নিলেন, সেই সিদ্ধান্ত প্রকাশিত করবার আগে সেইটার যেটা জাতীয় দলের ক্ষেত্রে যে নিয়মগুলো থাকে সেটা দিল্লিতে পাঠানো হয়। এখানে কোনো সাংগঠনিক পদের পরিবর্তন হলে আপনারা ভালো করে দেখবেন, অধিকাংশ ক্ষেত্রেই বড় কোনো পরিবর্তন হলে প্রার্থী থেকে শুরু করে যে কোনো ইম্পর্টেন্ট চেয়ার দিল্লি থেকে অরুণ সিংজির লেখা চিঠি আসে। তো তাই ব্যক্তি ইচ্ছাতে চলার কোনো অবকাশই নেই আমাদের এখানে। রুদ্রদা, পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে সবচেয়ে ভালো বা সবচেয়ে উপযুক্ত মুখ বলে আপনার কাকে মনে হয়? এবং তার সঙ্গে 2026 সালে যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি শুভেন্দু অধিকারীকে
আমরা বিজেপির তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে দেখতে পাই, সেটা কি কোনো সম্ভাবনা আছে? দেখুন, প্রথম হচ্ছে যে আমাদের ইচ্ছা, মানুষের ইচ্ছা, এই যেমন কয়েকজন আমাকে বলছিলেন যে মানিকতলার প্রার্থী হিসেবে আপনি বেশ হতো, এই তো মিডিয়াতেও দেখাচ্ছেন। এগুলো একটাও আমাদের ইচ্ছা, ভালো লাগা এগুলোর ওপর ডিপেন্ড করে না। আমি যে দলটা করি সেই দলটায় প্রচুর লোক নিয়ে ভাবনা চিন্তা করেন এবং তাদের একটা পরিকল্পনা আছেন। ঠিক তেমনই আমাদের রাজ্য সভাপতি পরবর্তী কে হবেন, বাকি অন্যান্য পদে কারা থাকবেন, সেটা ভাবনার জন্য কারোর ইচ্ছা অনুযায়ী এটা হয় না। প্রচুর মানুষ রাজ্য স্তরে, বিশেষ করে রাজ্যের ক্ষেত্রে কেন্দ্র স্তরে কনস্ট্যান্ট আলোচনা চলছে। তারা কেউ কাউকে রেয়াত করেন না যে এই কথা বললে উনি খুশি থাকবেন। আসলে যারা যারা এই দলটার ক্ষেত্রে বড় বা চূড়ান্ত সিদ্ধান্ত নেন, সাধারণ মানুষ কোনো ক্যামেরার সামনে তাদের দেখতেই পান না। তারা অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং অত্যন্ত সাধারণভাবে মন দিয়ে এই কাজটাই শুধু করে যান। তারা অ্যাভয়েড করেন মিডিয়াকে, তারা মন দিয়ে এই কাজটা করে যাচ্ছেন। তো ফলত তাদের ওপরে ডিপেন্ড করছে। মানে এখানে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগা যদি আমি জানাই যে আমার অমুককে বেশ ভালো লাগে, এই কথাটা আমরা কিন্তু কেউ অ্যাকচুয়ালি বলতে পারি না আমাদের সাংগঠনিক দলে। এটা বলা উচিতও নয়, এটা নিয়মও নয়। দল তোমাকে যেটা বলছে, অনেক জনের টেবিল, সেখানের যে সিদ্ধান্ত রাজ্য থেকে কেন্দ্র স্তর অবধি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সেই সিদ্ধান্ত হয়, সেটা মেনে চলাই একটা কর্মীর কাজ। তো ফলত আমার কাকে ভালো লাগছে আমি সেই নামটা আমি নিজেও বলতে পারবো না। আমার মনে হয়তো কোনো ভালো লাগা আছে, থাকতেই পারে। মানে এটাই ভারতীয় জনতা পার্টির নিয়ম। এবার কিছু আমাদের কর্মীরা রয়েছে, তারা আবেগের জায়গায় সবসময় সেটা হয়তো ধরে রাখতে পারেন না। অবশ্যই প্রত্যেকেই মানুষ, সেই ক্ষেত্রে বাড়তি আবেগের কথা তারা বলে ফেলেন। তো যাই হোক না কেন, ডেফিনেটলি আমি এটা বিশ্বাস করি যে এমন কাউকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হবে যিনি রাজনৈতিকভাবে কি করে তৃণমূলকে আক্রমণ করা যায়, অতীতের ঠিক বা ভুল এবং বর্তমানে কোনটা প্রাসঙ্গিক হবে, তৃণমূলের যে চতুরতা রয়েছে অপরাধ করবার ক্ষেত্রে, ভোট লুট করবার ক্ষেত্রে, মানুষকে ঠকাবার ক্ষেত্রে যে চতুরতা তারা প্রয়োগ করছে, সেটাকে ইজিলি নিরূপণ করবার জন্য তার যার কাছে সেই মেধা আছে এবং যে সবার আগে কর্মীদের মন বুঝে এবং আমাদের পশ্চিমবঙ্গের ভোটারদের যে ইমোশন রয়েছে শহরে এবং গ্রামে, শুধু আমাদের কর্মী নয়, সেটাকে ফিল করে দলকে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে অবশ্যই আমাদের কেন্দ্রকে নিতে হয়, কারণ আমরা কেন্দ্রীয় আমাদের দল, সেই নির্দেশ মেনেই চলতে হয়। যারা যারা জাতীয় পর্যায়ের দল রয়েছে তাদের এই ডিসিপ্লিন মানতেই হয়। চলতে পারবেন তিনিই যোগ্য, এর বাইরে কিছু না। একটু পুরো ভোটের প্রসঙ্গে আসি। সেটা যে রাজ্য জুড়ে 121টি পুরসভার মধ্যে 69টিতে বিজেপি এগিয়ে রয়েছে এবং কলকাতার যে 144টি ওয়ার্ড রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস একটু পিছিয়ে পড়েছে। 2021 সালের ডিসেম্বর মাসে যখন পুরসভার যে ভোট হয়েছিল সেখানে দেখা গিয়েছিল 132টি ওয়ার্ডই জিতে নিয়েছে তৃণমূল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাত্র 2.5 বছরের মধ্যে মানে কলকাতার যারা ভোটার তারা কিন্তু তৃণমূলের তরফ থেকে মুখ ঘুরিয়েছে। এতে কি এবারে একটু ভয় পাবেন আমাদের মুখ্যমন্ত্রী? না, তৃণমূল তো ভয় পেয়েছে। এই তথ্যটা তো আপনার তৈরি করা তথ্য নয়, আমার তৈরি করা তথ্য নয়, বিজেপির তৈরি করা তথ্য নয়, তৃণমূল তৈরি করা তথ্য নয়, বা অন্য কোনো রাজনৈতিক দলের তৈরি করা তথ্য নয়। শহরাঞ্চলে বিশেষ করে যে যে জায়গায় তৃণমূলের দাপুটে কাউন্সিলর, দাপুটে নেতা, অর্থাৎ যারা এলাকার নিজেদের হত্যা কর্তা বিধাতা, আমি অন্যায় করিব কোন পুলিশ ধরিবে, আমি প্রচুর টাকা লুট করিব, লম্বা লম্বা বাড়ি গাড়ি কিনিব, লোকে দেখিলে বুড়ো আঙুল দেখাইব, মানুষকে মানুষ জ্ঞান করিব না, যারা ভেবেছিল, শহরের মানুষ তাদের বুঝিয়ে দিয়েছে এই অমানুষপনা অসভ্যতামি আমরা পছন্দ করছি না। তো
দেখুন এই সুযোগটা, এই কাজটা গ্রামের মানুষও করতে চায়, কিন্তু ওই ग्रामेर क्षेत्र वही उक्ति ऊपर में भगवान, गांव में पंचायत का प्रधान और थाने में पहलवान। এইটা তিনজনের এই তিনটে ঘটনার জন্য তারা একটু শঙ্কিত পিছিয়ে থাকে, যারা একটু আর্থিকভাবে পিছিয়ে রয়েছে। তো এই বার্তা পেয়েই তো বললাম যে পশ্চিমবঙ্গে তৃণমূল উল্লাসটা করেনি, তারা ভয় পেয়ে গেছে এবং তারা জানে এই মানুষ ভোটটা বিজেপিকে দিচ্ছে। প্রত্যেকটা জায়গায় বিজেপি এগিয়ে গেছে। সমীক্ষা হয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, এটাকে নিয়ে আমি দেখছিলাম যে টক শো হচ্ছিল। এটাই বাস্তব, এটাই সত্যি, এটাই হতে যাচ্ছে। বিজেপি যে মানুষের জন্য লড়াই করতে গিয়ে বারবার আহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, 200-র উপরে কর্মীদের প্রাণ চলে গেছে, যারা বেঁচে আছেন তাদের জীবিকা নষ্ট করে দেওয়া হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে, অনেকে বাড়ি ফিরতে পারছে না। আমাদের মুরলীধর অফিসের কাছে মহেশ্বরী ভবন বলে, সেখানে এখনো পর্যন্ত তৃণমূলের সন্ত্রাসে যারা বাড়ি ছাড়া হয়ে রয়েছে, সেই মানুষজন, মায়েরা, বোনেরা, দাদারা, তারা রাত্রিবাস করছে, বাড়ি ফিরতে পারছে না। ফের কেটে ফেলবো, মেরে ফেলবো, ঘর ভাড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, এখান থেকে ভাড়া উঠে যা, বিজেপি করা যাবে না। অর্থাৎ বিজেপি করলেই যেহেতু চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, মানুষকে তারা জাগাচ্ছেন, বা সাধারণ মানুষ তারাও যেটা বলতে চাইছেন সেই সাহসটা বিজেপি দিচ্ছে, তাই মানুষকে জাগানো চলবে না। তাহলেই ঠিক শহরে যে ঘটনা ঘটেছে বললাম সেটা ঘটে যাবে। কিন্তু এইভাবে কোনোদিন তুফানকে আটকানো যায়নি, যাবেও না। তাই তৃণমূল অত্যন্ত অন্যরকম কৌশল অবলম্বন করার চেষ্টা করছে, এবং সেই কৌশল অবলম্বনের মধ্যে কোথাও কিন্তু বিনয় বা ভদ্রতা নেই। যদি কোথাও কোথাও দেখতে পান, জানবেন যে ওই বাঘ বিড়ালের মুখোশ পড়েছে। একটা শেষ প্রশ্ন করব রুদ্রদা, সেটা হচ্ছে যে সামনেই 4 কেন্দ্রে উপনির্বাচন, এবং 4 কেন্দ্রে যে উপনির্বাচন সেটার ডিউরেশনটা, মানে এই লোকসভা নির্বাচনের ফলাফল এবং এই উপনির্বাচনের ডিউরেশনটা খুব কম। সেখানে লোকসভা নির্বাচনের যে ফলাফল হলো তাতে কিন্তু খুব একটা ভালো নয়, সেটা ভালো বলা যায় না। সেখানে দাঁড়িয়ে এই উপনির্বাচনে কি বিজেপি কিছুটাও হলেও ঘুরে দাঁড়াতে পারবে? আপনি সেই বিশ্বাস রাখেন? বিশ্বাস তো অবশ্যই রাখে। তার কারণ হচ্ছে যে মানুষই তো ভোটটা দিচ্ছেন। আমরা তো অ্যাপিল করি, আমরা তো লড়াই করি। কার জন্য? পশ্চিমবঙ্গের মানুষের যাতে নাগরিক অধিকার সুরক্ষাটা, যাতে মানুষের অধিকার মানুষই পেতে পারেন, মানুষের সম্মান মানুষই পেতে পারেন, যাতে তৃণমূলের হাতে ধারাবাহিক চালাকি পদ্ধতিতে চুরি না হয়। চাকরি বাকরি, মান সম্মান, তাদের ব্যালট পেপারও তৃণমূল খেয়ে নিচ্ছে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট খেয়ে নিয়েছে। আয়ুষ্মান ভারতের মতো কার্ড সেইটাকে আটকে দিয়েছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের উপকার হতো। 5 লাখ টাকার উপরে স্বাস্থ্যের সুবিধা পাওয়া যেত, সারা ভারতবর্ষে চিকিৎসা করাতে পারতেন। পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা রয়েছে ওই কার্ডটাতে। নেহাত স্বাস্থ্যসাথী কার্ড খারাপ হলেও তাকে জোর করে ভালো প্রমাণ করবার জন্য, যে স্বাস্থ্যসাথী কার্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোই চিকিৎসা করেন না। চলে যান গরিব এমপি, ভারতবর্ষের মধ্যে উল্লেখযোগ্য গরিব এমপি, আমার রাজ্যে তো বটেই, যার জামা কাপড়, ঘর বাড়ি জমি কিচ্ছু নেই, চোখের চিকিৎসা করাতে পৃথিবীর সব থেকে দামি হাসপাতালে যায়। সেই টাকা কে দিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না। কোর্টেই হয়তো উনি বলবেন একদিন, আমাদের তো যখন বলছেন না, কোর্টকে তো সবাইকে বলতে হয়, উনি হয়তো ওটাই ভালোবাসেন, তা জানি না। তো এই পরিকল্পনা থেকে পরিষ্কার বিজেপি সজাগ রয়েছে এবং মানুষ ভরসা করছে বিজেপিকে। না হলে দেখুন, গ্রামের সহজ সরল মানুষকে না আপনি কিছুটা হয়তো তার মন পেয়ে যেতে পারেন সহজে, কিন্তু শহরের মানুষ তারা অনেক কিছু পেঁচ ঘোচ বোঝেন। তারা যখন কোনো সিদ্ধান্ত নেন শহরের বুকে বসে, সেইটা কিন্তু মারাত্মক হয়। এই শহর তৃণমূলকে চাইছে না এবং বিশ্বাস করে না। যতটুকু শহরের ভোট পড়ছে না, জেনে রেখে দেবেন,
তৃণমূল নেতা মন্ত্রীদের, তৃণমূল কাউন্সিলরকে দিয়ে যারা চুরি করে কোটি কোটি টাকা ইনকাম করছে প্রত্যেক মাসে, অবৈধ নির্মাণ করাচ্ছে, তাদেরকে দিয়ে ভয় দেখানো হয়। কালকে আপনি তৃণমূলের বিরুদ্ধে কথা বললে এই শহরাঞ্চলে কারেন্ট অফ করে দেওয়া হয়, জলের লাইন অফ করে দেওয়া হয়। নে কোথায় কল টিপে জল খাবি খা, নে কোথাও বউ বাচ্চা নিয়ে কোন পুকুরে চান করবি কর, শহরে পুকুরই নেই, এই ভয়টা দেখানো হয়। আর শহরের মানুষ সেটা জানে, এই ভয়টা আর কাজ করছে না। আমি আবার এটাই বলবো যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা প্রস্তুত রয়েছে, যেখানে যখনই ইলেকশন হোক না কেন, 200-র ওপরে কর্মী প্রাণ কেড়ে নেওয়ার পরেও, জীবিকা নষ্ট হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু কেউ সাহস ছাড়িনি, উল্টে জনসমর্থন আমাদের বাড়ছে। আমাদের একটা কর্মীকে মেরে দেওয়া হচ্ছে তো 10টা কর্মী দাঁড়িয়ে পড়ছে, এটা তৃণমূলও জানে।